ওকে, সো গুড ইভিনিং আবারও। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে গতকালকে আমাদের 11তম সপ্তাহের ক্লাস টেস্টের মাধ্যমে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি রিভিশনটা শেষ হয়েছে। আশা করি সবাই পরীক্ষাটা দিয়েছো। মোটামুটি কাল সকাল থেকে আমি আবার খাতা এমনিতে দেখছি। কাল থেকে এই সপ্তাহের দেখাটা শুরু করে দিব। অনেকের একটু বাদ আছে শেষের দিকে। আমরা ধারাবাহিকভাবে যেহেতু দেখছি, আশা করি আমরা শেষ করে ফেলবো। তো এখন আজ থেকে আমাদের প্রোজ শুরু। তো এ সপ্তাহে আমাদের প্রোজের টপিক আছে 3টা। আর আগামী কালকে তোমাদের আর একটা টেস্ট নেওয়ার কথা আছে, তাই না? ইন্ট্রোডিউসিং সোশিওলজি, ইন্ট্রোডাকশন সোশ্যাল ওয়ার্ক এবং ইন্ট্রোডাকশন টু থিওরি 1 থেকে 5 পর্যন্ত চ্যাপ্টারের টেস্ট নেওয়ার কথা আছে। আগামীকালকে সন্ধ্যা 7টার সময় প্রশ্ন শেয়ার করব, তোমরা অবশ্যই পরীক্ষাটা সবাই দিয়ে ফেলবা। আর সোশ্যাল ওয়ার্কের 7 নাম্বার চ্যাপ্টারটা নাই পিডিএফ এ। 7 নাম্বার গ্যাপ গেছে, 6 পরে 28 পড়ছে। আচ্ছা, দেখতে হবে সমস্যাটা কোথায়। আচ্ছা, আমি দেখব। হুম। আচ্ছা, আপাতত এক স্যার, থেকে পাঁচ পর্যন্ত শেষ স্যার করো, তারপর সোশ্যাল ওয়ার্কে তো 8টা অধ্যায়, এখানে কি আমরা 4টা অধ্যায়ের উপর পরীক্ষা দিব? 1 থেকে 5 পর্যন্ত বলেছি, মানে 1 থেকে 5 পর্যন্ত তোমরা শেষ করে ফেলবা। ওই যে বললো কারো কারো সমস্যা আছে কি, তোমরা 1 থেকে 5 পর্যন্ত পড়বা, ঠিক আছে? শেষে যা থাকবে স্যার থাকবে। শেষে যা থাকবে তার উপর দ্বিতীয় টেস্ট নিব। হুম। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অফ স্টাডিজ এবং দ্য লাঞ্চন, এই দুটার উপরে। তো আশা করি তোমরা রেকর্ড ক্লাসগুলো দেখছো যারা নতুন আছো, আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই দেখেছো বা পড়েছো। এখন আমরা সেগুলো নিয়ে কিছুক্ষণ একটু কথা বলি বা আলোচনা করি। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই হাত তুলবা সবাই। আচ্ছা, তো দাঁড়াও, কেউ একজন মনে হয় যুক্ত হতে পারছে না, আমি একটু দেখি। আচ্ছা, একটু আমি একজনকে একটু যুক্ত করে নিই। হ্যাঁ, তোমরা একটু ইয়াতে থাকো। কুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে একটু প্রথমে অফ স্টাডিজের টেক্সটটা আমরা একটু দেখি। হ্যাঁ, অফ স্টাডিজের টেক্সট নিয়ে যদি কারো সমস্যা থাকে একটু হাত তোলো। যেহেতু টেক্সটটা আমাদের রেকর্ড ক্লাসে আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা একটু বলতে পারো। কারো সমস্যা আছে টেক্সটে? একটু দ্রুত রেসপন্স করবো সবাই। না স্যার। না স্যার। কারো সমস্যা নেই? বিশেষ করে যারা নতুন আছো তারা, বা যদি কি এরকম থাকো যে টেক্সটে কারো সমস্যা আছে কিনা। স্যার হ্যাঁ, বলো। বলতে স্যার যে আপনি পোয়েট্রিতে যেরকম 2023 সালে যদি শর্টে আসে শর্ট পড়তে মানা করেছিলেন এবং বোর্ডে যদি প্রোজে আসে হবে বোর্ড না, পড়তে মানা প্রোজে হবে না, করছিলেন। প্রোজে হবে না, কারণ প্রোজে তোমার আইটেম কম। প্রোজে আইটেম ও কম। ঠিক। ঠিক আছে তো? শুধু যেটা 23 সালে এসছে শুধু সেটাই বাদ দাও, তাই তো হ্যাঁ, স্যার? সেটাই বাদ দিবা। হ্যাঁ, কারণ এটাতে আইটেম কম। আর যদি কিছু বাদ দেওয়া যায় সেটা আমি বলে দিব, যে এখানে যেহেতু টোটাল 13টা আইটেম আছে, তাই না? 13টা টপিক আছে, তার ভিতর থেকে 12টা। ও, হ্যাঁ 13টা নভেল সহ 13টা। হুম। নভেল সহ 13টা, 13টা না? জি স্যার, জি স্যার। হ্যাঁ। তাহলে তার ভিতর থেকে তো নভেলটাকে আমরা বাদ দিচ্ছি, যে ওখানে শুধু আমরা ব্রিফ পড়বো, ওখান থেকে শর্ট বা ব্রড বাদ দিব, তাহলে হলো 12টা। তাহলে এই 12টার মধ্যে যে কোনো 10টা তোমরা অবশ্যই পড়বা। এর ভিতর থেকে তোমার যে কোনো খুশি 2টা বাদ দিবা। বিশেষ করে তো যদি বাদ দিতে হয় তো নন ফিকশনের মধ্যে বাদ দিবা, ঠিক আছে? কারণ ওখানে আনসার লেখাটা একটু সমস্যাজনক, কারণ ওগুলো গল্প টাইপের না। কি আমার কথা বোঝা গেছে? হুম। জি স্যার। হ্যাঁ, তোমাদের যে কোনো, বিশেষ করে যেগুলো 2023 সালে আসছে প্রশ্ন,
এমন যে কোনো দুইটা তোমরা বাদ দিবা, তো আবার নন ফিকশন থেকে। ফিকশন যেন বাদ দিও না, হ্যাঁ, কারণ ফিকশনে যেহেতু গল্প টাইপের ওটা লেখা যাবে, কিন্তু নন ফিকশন যেমন লং ওয়াক টু ফ্রিডম আছে, তাছাড়া রবীন্দ্রনাথ ট্যাগরের হচ্ছে দ্য লেটার টু লর্ড চেমসফোর্ড, এগুলো আছে। এগুলো থেকে কোশ্চেন লিখতে গেলে একটু ইনফরমেটিভ হয়, যেহেতু এগুলো হিস্ট্রি টাইপের, ওখানে একটু প্রবলেম হতে পারে। এরকম যে কোনো দুইটা তোমরা বাদ দিবা, দুটা বা তিনটা, তিনটাও বাদ দিলেও সমস্যা হবে না, দুটা বা তিনটা তোমরা বাদ দিয়ে পড়তে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কিন্তু একদমই বাদ দেওয়ার সুযোগ নেই পোয়েট্রির মতো, কারণ পোয়েট্রিতে আছে 20টা, এই 20টা আছে বলে ওখান থেকে আমরা বাদ দিয়ে হিসাব করে করে পেয়েছি, কিন্তু এখানে যেহেতু আছে 12টা, তাহলে 12টার ভিতরে আমি 2টা বা 3টা বাদ দিতে পারি, তার থেকে বেশি। তবে ওই যে বললাম যে যেটা তোমার ভালো লাগে না সেটাই বাদ দাও, এমন না যে 23-এ আসছে বলে বাদ দিবা, তা না, কিন্তু যেটা তোমার ভালো লাগে না সেটা বাদ দিতে পারো, দিয়ে যে কোনো মোটামুটি 9টা বা 10টা টপিকের উপরে তোমরা ভালো করে পড়ে নিবা, নভেল সহ 3টা বাদ দিতাম। কি বলতে পারছি? জি স্যার। হ্যাঁ, তবে অফ স্টাডিজ কিছু কিছু আছে যেগুলো থেকে সবসময় কোশ্চেন আসে, যেমন অফ স্টাডিজ মোটামুটি কোশ্চেন আসেই ঘুরে ফিরে। তারপরে হচ্ছে তোমার ওদিকে হচ্ছে তোমার বলবো কি গেটিসবার্গ অ্যাড্রেস, তারপরে দিকে হচ্ছে তোমার শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখে যাবা, যেগুলো থেকে উত্তর লেখা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ওগুলো নিয়ে আস্তে আস্তে কথা হয়ে যাবে, যেহেতু আমরা প্রোজ পড়ছি মানে আস্তে আস্তে প্রোজ নিয়ে কথা হবে। পোয়েট্রি তো মোটামুটি আমাদের শেষ হয়েছে, আশা করি পোয়েট্রির ব্যাপারটা তোমরা গুছিয়ে উঠেছো। এই প্রোজটা শেষ হলেই আগামী মাসের 15 তারিখ থেকে আমি ফাইনাল যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো দেওয়া শুরু করব, যেগুলোর উপরে আমরা 80 মার্কের করে পরীক্ষা নিব, ঠিক আছে? সেই 80 মার্কের পরীক্ষাটা নিব আমরা প্রায় 10, সেটা আমাদের রুটিনের উপর ডিপেন্ড করবে, যে ফার্স্ট ইয়ারের রুটিনটা যদি আগেই দিয়ে দেয় তাহলে সেই হিসাবে, আর যদি রুটিন আমরা না পাই তাহলে মোটামুটি 10 থেকে 15 দিন টাইম সময় নিয়ে আমরা একটা করে 80 মার্কের পরীক্ষা নিব, যাতে তোমরা ওটাকে রিভিশন করতে পারো আবার। বুঝতে পেরেছো? স্যার আর রিডিং স্কিলে ওইটা? হ্যাঁ, রিডিং স্কিলস নিব, ওটা তো নিবই। ওটা তো আমরা বলেছি যে 18 তারিখ পর্যন্ত আমাদের চলবে, 18 তারিখের পর এক সপ্তাহ টাইম নিলে আমাদের রিডিং স্কিলসের পার্ট সিটা হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? ওটা তো বলেছি আগের ক্লাসে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে আমরা এই সিদ্ধান্ত নিব। আচ্ছা, তো যদি টেক্সটে কারো সমস্যা না থাকে তো ভালো কথা, কারণ টেক্সটটা যেহেতু রেকর্ড ক্লাস সহ সম্পূর্ণ আছে, তাতে সমস্যা থাকার কথা না। তাহলে আমরা এবার কোশ্চেন আনসারে চলে যাব। কোশ্চেন আনসারে গিয়ে বলো তোমাদের প্রথমে ব্রিফ কোশ্চেনে আসো। প্রথমে ব্রিফ কোশ্চেনে আসো, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, তো যাও আমি 2-একটা কোশ্চেন করি। অফ স্টাডিজ এর রাইটার কে জানো? রাইটারের নাম কি? ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন, তাই তো? তাকে বলা ফ্রান্সিস হচ্ছে কি বেকন। ইংরেজি সাহিত্যের একজন নামকরা কি এসেইস্ট, না? এসেইস্ট। হ্যাঁ, এখানে তিনি যে কথাগুলো বলেছেন অফ স্টাডিজে, সেখানে তিনি পড়াশোনা নিয়ে কথা বলেছেন, তাই না? অফ স্টাডিজ কি পড়াশোনা নিয়ে। এখন এই স্টাডি বলতে কি আমরা একাডেমিক স্টাডিকে শুধু বুঝবো, নাকি জাস্ট না, বই পড়া বা এই জাতীয় বিষয়কে বুঝবো? বই পড়াটাকে বুঝবো। হ্যাঁ, বই পড়া জাতীয়। হ্যাঁ, বই পড়া। এই স্টাডি বলতে শুধু একাডেমিক পড়াশোনা না, এখানে আসলে বই পড়াটাকে নির্দেশ করে। হ্যাঁ, বই পড়াটাকে নির্দেশ করে। তাহলে তিনি কি বই পড়ার পক্ষে শুধু কথা বলেছেন নাকি বিপক্ষেও কথা বলেছেন? দুদিকে বিপক্ষেও কথা দুই বলেছেন। দিকে বিপক্ষে বলছেন। তিনি অলস কাদেরকে দিকে। বলেছেন? অলস কাদেরকে বলেছেন? অলস, যারা অনেক অনেক বেশি পড়ে। নষ্ট করে পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, শুধুমাত্র বই পড়ার জন্যই পড়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবসময় বই পড়ে বই পড়ে বই পড়ে এরকম কি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করে না, প্র্যাকটিক্যালের সাথে মেলায় না। এদেরকে তিনি বলছেন কি যে অলস, লেজি পিপল। লেজিনেস বা স্লথ। তিনি 3টা উপকার দেখিয়েছেন অফ স্টাডিজের, 3টা উপকার দেখিয়েছেন। 3টা উপকার কি কি? ডিলাইট, অর্নামেন্ট আর তারপর ডিলাইট, Enlightenment and অর্নামেন্ট এন্ড ability. অ্যাবিলিটি। হ্যাঁ, এই 3টা উপকার তিনি দেখিয়েছেন, যে বই পড়লে আমরা প্রধানত আগে আনন্দ পাই, দ্বিতীয়ত হচ্ছে কি পাই আমরা? Ornament আমাদের কথার সৌন্দর্য, কথার decoration, যত বেশি এবং পড়বো আমাদের তত বেশি দক্ষতা আমার- বৃদ্ধি পায়। হ্যাঁ, একাডেমিক, তাই তো? পড়াশোনার মাধ্যমে হোক, বই পড়ার মাধ্যমে আমাদের ভাষাগত উন্নয়ন হয়, যে ভাষাগত উন্নয়ন অর্নামেন্ট বোঝায়, তাই না?
আর একটা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি, আমরা আমাদের পার্থিব জীবনে অনেক দক্ষতা দক্ষতা অর্জন দক্ষতা করে বৃদ্ধি থাকি। করতে পারি। দক্ষতা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি ইংরেজি সাহিত্যে পড়তেছি, এর মাধ্যম দিয়ে আমরা ভাষাগত দক্ষতা অর্জন করছি, তাই না? এছাড়াও ইংরেজি সাহিত্যে পড়ার মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট, সেটা কি অন্য সাহিত্যে পড়া বা অন্য বিষয়ে পড়া স্টুডেন্টের সাথে হবে বলো? হুম? হ্যাঁ, না স্যার। সেই ইংরেজি আর এই না। ইংরেজি পার্থক্য। ভাষাগত ইংরেজির যে ব্যাপারটা, সিম্পলি আচরণ, সিম্পলি কথা বলা, সেটা একটা ইংলিশ। আর এটা হলো কি, আমরা ইংলিশের বেসিক জায়গাতে, তাহলে এইভাবে আমরা অ্যাবিলিটি অর্জন করতে পারি। আচ্ছা, সব মানুষ কি Ability। বই পড়া পছন্দ করে? সব মানুষ কি বই পড়া পছন্দ করে? না, না। তাহলে বই পড়ার উপর ডিপেন্ড করে, তাই তো? বইকে পছন্দ করা না করার উপর ডিপেন্ড করে মানুষকে তিনি কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। তিন ভাবে। তিন ভাবে, তাই না? ওয়াইজ মেন কারা? ওয়াইজ মেন কারা? তারা কি কি করে? যারা ইউজ করে যারা ইউজ করে বই ভালো হ্যাঁ, তারা বই পড়ে এবং বইয়ের থেকে পাওয়া জ্ঞানগুলোকে কি করে? ব্যবহার ইউজ করে। করেন। আর কিছু লোক আছে যারা কি করে? ঘৃণা করে, না? যে তারা বই Condemn। পড়াটাকে কন্ডেম করে, হ্যাঁ কন্টেম্প্ট করে। ক্রাফটম্যান। হ্যাঁ, ক্রাফটিম্যান। তারা একটু চতুর মানুষ, তারা মনে করে কি তারা বুদ্ধিমান, ঠিক আছে তো? তারা সব জানে, বইটই পড়ে এত লাভ কি, এরকম কিছু বলে থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আশা করি তোমরা তাহলে পড়েছো। তো দেখো, ব্রিফ কোশ্চেনগুলো যে খুব জটিল তা না, টেক্সট পড়লে বা এই সম্পর্কে আলোচনা করলে অটোমেটিক এগুলো হয়ে যায়। তো বলো, ব্রিফ কোশ্চেনের মধ্যে যদি কারো সমস্যা থাকে একটু বলো। ব্রিফের 4 নাম্বারটা একটু বলবেন। হোয়াট ডাজ যে রেনেসাঁস? রিনাইসেন্স, হ্যাঁ মিডল এজ অফ হ্যাঁ, রেনেসাঁস মানে হলো আসলে এটা Period। হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ, হিস্ট্রি না পড়া পর্যন্ত আসলে এই জিনিসটা ক্লিয়ার হবে না তো তোমাদের, যেটা সেকেন্ড ইয়ারে গেলে আমরা রেনেসাঁস সম্পর্কে বুঝবো, ঠিক আছে? রেনেসাঁ বলতে প্রধানত বোঝাই হচ্ছে যে, মনে করো ব্যাপারটা এরকম যে কোনো একটা সময়, হ্যাঁ, কোনো একটা এইজ বা কোনো একটা সময়ে মনে করো ধর্মীয় গোড়ামির কারণে মানুষ যে বিজ্ঞান, তাই তো, তারপরে আইন, তারপর হচ্ছে মনে করো সাহিত্য, সঙ্গীত, এইগুলো সম্পর্কে কিছুটা কোণঠাসা হয়েছিল। এইগুলো তারা কিছুদিন, প্রায় 200-400 বছর কি এখান থেকে দূরে ছিল। তারা শুধু ধর্ম নিয়ে থাকতো। আর ধর্ম নিয়ে থাকা মানে কি? ধর্ম নিয়ে থাকা মানে শুধুমাত্র ওই স্বর্গ, ওই নরক, এছাড়া যেন আর পৃথিবীর কিচ্ছু নাই, ঠিক আছে? তো এরকম ভাবনা নিয়ে ক্রিশ্চিয়ান রিলিজিয়নের, বিশেষ করে তোমার বলা যায় যে 1453 বা এই সময়ের পর্যন্ত মানুষজন একদম ক্রিশ্চিয়ান রিলিজিয়নের, মানে কি বলবো, আগ্রাসী, মানে কি বলবো, রিলিজিয়ন বলবো না, বলবো যে চার্চের, হ্যাঁ, চার্চের একটা প্রভাবে তারা কোণঠাসা হয়েছিল। তারা একমাত্র তাদেরকে ধর্মীয় চিন্তাভাবনা ছাড়া এবং তাদের জীবন চলার পথে ধর্মীয় কোড অ্যান্ড কন্ডাক্ট ছাড়া অন্য কিছু করতে দেওয়া হতো না, ঠিক আছে তো? এবং এমনকি ধর্মকে কাজে লাগিয়ে তৎকালীন শাসকেরা কমন পিপলদেরকে কি করতো? ডমিনেট করতো। বুঝতে পেরেছো? তো পরবর্তীতে কিছু স্কলারের কারণে, বিশেষ করে এটা হয়েছিল হচ্ছে ইতালিতে, বলছে ইতালির ফ্লোরেন্স শহরে, এই নিয়ে একটা আন্দোলন শুরু হয়। যে আন্দোলনে দেখানো হয় যে ধর্ম অবশ্যই মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়, এবং ধর্মের যে সকল গোড়ামিগুলো ছিল সেইগুলোর বিপক্ষে দাঁড়িয়ে তারা করলো কি, গ্রিক বা ল্যাটিন যে আগের যে লার্নিংগুলো ছিল, যেগুলো এই প্রায় 300-400 বা 500 বছর যেগুলো মানুষ এতদিন পায়নি, সেগুলো আবার নতুন করে মানুষ জানতে শুরু করলো, দেখতে শুরু করলো, এবং জ্ঞান বিজ্ঞানে মানুষ উৎসাহী হয়ে পড়লো। মানুষ বিভিন্ন ধরনের ডিসকভারি করা শুরু করলো। সেটা সায়েন্টিফিকের দিক থেকে হতে পারে, সেটা মানে কি বলবো, যে তোমার কসমোলজি, অ্যাস্ট্রোলজি, এইগুলোর দিক থেকে হতে পারে, অ্যাস্ট্রোনমির দিক থেকে হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই যে প্লেস আবিষ্কার হলো না 1492, দেখো কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো কবে বলো? 1492 সালের দিকে, ঠিক আছে? তারপরে হচ্ছে মনে করো ভাস্কো দা গামা এশিয়া মহাদেশে আসলো কোন সময়, মনে আছে? 1498। তাহলে এই যে জিনিসগুলো হলো, এগুলো কেন হলো? এই যে ধর্মীয় যে সকল বা চার্চের যে সকল প্রভাব, সেখান থেকে বেরিয়ে এসে নতুনকে জানার জন্য, তাই তো, নতুন কিছু আবিষ্কার করার জন্য এই বিষয়গুলোর উপর যখন মানুষ আগ্রাসী হয়ে উঠলো, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে কি, রেনেসাঁ। তাহলে যে জিনিসটা ছিল, যে আগ্রহটা আগে ছিল, সেটা যখন হঠাৎ করে মানুষের মধ্যে আবার নতুন করে যখন কি করলো, জেগে উঠলো, এই যে এটাকে বলা হচ্ছে রিবার্থ। রিবার্থ মানে কি? পুনর্জন্ম। মানে কি? একবার জন্ম হয়ে আবার মাঝখানে সে কি হয়েছিল?
সেইগুলো থেকে দূরে ছিল, আবার নতুন করে সে সেইগুলো পাওয়া শুরু করলো। এটা বোঝাতে রেনেসা বোঝানো হয়, ঠিক আছে? তাই বলছি কি, দেখো, রেনেসা মিনস রিভার্থ অর রিভাইভাল হুইচ ওয়াজ এ রেভলিউশন হুইচ রিভাইভ দ্য স্পিরিট অফ গ্রিক অ্যান্ড ল্যাটিন লার্নিং অ্যান্ড ব্রোক ডাউন দ্য রিজিড কনভেনশন অফ দ্য মিডল এজেস। তাহলে মিডল এজে ধর্মীয় যে একটা কঠিন কনভেনশন বা নিয়মকানুন ছিল, সেটাকে ভেঙে গ্রিক এবং ল্যাটিন লার্নিংয়ের প্রতি মানুষের যে আগ্রহ, এবং সেই লার্নিংয়ের মাধ্যমে মানুষের নতুনকে জানার জন্য, তাই তো, নতুনকে পাওয়ার জন্য যে নতুন উদ্যোগ শুরু হলো, সেটাকে বলা হচ্ছে রেনেসা। রেনেসা। কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তাহলে রেনেসা মোটামুটি ওই 1500 শতকের মাঝামাঝিতে শুরু হয়েছিল। আর রেনেসা বলে একটা এজ আছে, যে এজটা আমরা হিস্ট্রিতে পড়বো, এখন অতটা জানার প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে স্যার। ওই জন্য ওই এজ বা ওই সময়ে তিনি ছিলেন বলেই ওখানে বলা হচ্ছে যে তিনি কোন এজে বিলং করতেন, বা কোন এজে যুক্ত ছিলেন, বা কোন এজের সময় তিনি জীবিত ছিলেন। হ্যাঁ, যেমন শেক্সপিয়ার, হ্যাঁ, ইনিও কিন্তু ওই রেনেসা পিরিয়ডের মধ্যেই ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আর কারো সমস্যা আছে? বলো, যদি ব্রিফ কোশ্চেনে আর কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শর্টে চলে যাব। হ্যাঁ, দেখো, শেষের দিকে, তাই না, শেষের দিকে বলা হয়েছে কি, শরীরের বিভিন্ন রোগের জন্য যেমন ব্যায়াম আছে, তেমনি মানুষের ইন্টালেকচুয়াল ডিফেক্টের জন্য কি কি আছে বলো তো? বিভিন্ন ধরনের বই। হ্যাঁ, বিভিন্ন ধরনের বই হ্যাঁ, আছে। বিভিন্ন ধরনের পড়ার সিস্টেম আছে, তাই না? বিভিন্ন ধরনের পড়ার সিস্টেম আছে, যে কি বই পড়লে পারে বা কোন স্টাডি করলে পারে মেন্টাল ডিফেক্টগুলো কি হয়, দূর হয়, তাই না? হ্যাঁ, এরকম কিছু বলা আছে, এগুলো একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, যাই হোক, তাহলে কারো সমস্যা নেই? ওকে, তাহলে বাদ দিলাম। স্যার এখনো প্রশ্নগুলো শেষ করতে পারি নাই পড়া, শুধু পার্টগুলো করে পড়ছি আর ক্লাস করছি। হ্যাঁ, ক্লাস তো করতে কয়দিন লাগবে? স্যার ক্লাস শেষ করছি আর পার্টগুলো করে পড়ছি। পার্টগুলো বলতে? অফ স্টাডিজ, লাঞ্চন আর দ্য গিফট অফ দ্য ম্যাজাই। না, তোমাকে ওইগুলো পড়তে বলা হয়েছে? বলো, আমি তো তোমাকে এখানে বলেছি যে আজকের ক্লাসে আমাদের সমাধানের বিষয় কি। এখন আমার সাথে না চলে তোমার সমাধান কে দিবে, বলো? আমার কথা কি তোমরা বোঝো না নাকি? আমি বুঝি না এখনো। তাহলে আজকের ক্লাসটা নেওয়ার কোনো মানে আছে? বলো। তোমরা যদি তোমাদের মতো পড়ো, যদি মনে হয় যে না স্যার আমরা পড়তেছি না আপনার মতো, তাহলে আমি পড়ানো বাদ দিয়ে দিই, হবে না? সপ্তাহে একদিন করে ক্লাস নিলে তো সমাধান দেওয়া যাবে তাহলে। হ্যাঁ, কি মনে হয়? কেউ কথা বলছে না, মানে কেউ কি পড়েছো না পড়োনি? যদি না পড়ে থাকো বলে দাও, আমি ক্লাসটা বন্ধ করে দিই। না স্যার, পড়েছি, সমস্যা নাই। তোমরা আমার মতো করে চলো না, তোমাদের মতো করে চলছো, তা চলতে থাকো, সমস্যা নেই, আমি আর কিছু বলবো না। নাও, সমস্যা নেই তো, সমস্যা নেই, ভালো কথা। তোমরা যদি তোমাদের মতো না পড়ে সমস্যা বার না করতে পারো, তা আমি কি করবো বলো? স্যার শর্ট কোয়েশ্চেন 1 নাম্বারটা আমার একটু সমস্যা আছে। তাহলে সেটা তো আমি শুনতে চাচ্ছি। প্রথমত শব্দটা কি, এই ইউটিলিটারিয়ান মানেটা কি, এটা সম্পর্কে কি জেনেছো কোনো জায়গা থেকে? এটা মানে কি বলো, এটা কি জানা হয়েছে? যদি এই শব্দটার মিনিং না জানো, তাহলে তার প্রশ্ন তুমি বুঝবা না। এটা মানে কি বলো তো? এটার মানে কি কেউ জানো? প্র্যাকটিক্যাল উইজডম।
যার সমস্যা ছিল সে কি মিনিংটা জানো? বলো। না স্যার। তাহলে জানার চেষ্টা করেছো নাকি শুধু প্রশ্নের উত্তরগুলোই পড়ে গেছো? স্যার এটা একটা টার্ম না? সে টার্মই হোক, তুমি কি এটার মিনিং জানো? না স্যার। তাহলে টার্ম বলে যদি এর তো একটা টার্ম, তাহলে আর মিনিং জানার দরকার নেই, তাই তো? এরকম কিছু না স্যার, জানতে হবে। তা তোমাকে, তুমি না জানলে কেমন করে বুঝবা যে এখানে আসলে কি উত্তরটা তাহলে কি দাঁড়াবে বলো? এটা যদি তুমি নাই জানবা তাহলে উত্তর তুমি কেমন করে বুঝবা? আর এখানে তো আমরা এই যে 29 নম্বর ক্লাসটাতে এখানে তো বিভিন্ন টার্ম নিয়ে কথা বলেছি কি না? হ্যাঁ, প্র্যাগম্যাটিজম বলতে কি কি বোঝায়, ইউটিলিটেরিয়ান বলতে কি বোঝায়, তোমাদের বইয়ে যে ছোট ছোট শর্ট নোটগুলো আছে সেগুলো নিয়ে কি ক্লাস করা হয়েছে না? বোঝানো হয়েছে না এগুলো? বলো, নাকি নেই? হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে এখানেই তো সেই বিষয়গুলো বলা আছে। এখানের মানেটা কি? এই যে দেখো আমি ওয়ার্ড সহ বলেছি, এপিথেট মানে কি, তাই না? এখানে দেখো এগুলো তো আলোচনা করেছি। আর ওয়ার্ডটা জানার প্রয়োজন মনে না করলে তুমি কি বুঝো বলো? তোমাদের পড়াশোনার সিস্টেম আমি বুঝি না আসলে, তোমাদের জানার আগ্রহটা খুব কম, খুবই কম। মানে একটা জিনিস 3 দিন পরে জানবো, তারপর স্যারকে জিজ্ঞাসা করে তারপর আমি জানবো, কিন্তু নিজের যে ডিকশনারি খুলে একটু দেখা যায় বা একটু বোঝা যায়, সেই বিষয়গুলো মনে হয় তোমরা এটুকু মনে বোঝো না। আচ্ছা যাও, ওগুলো কথা বলে আর আপাতত লাভ নেই, যেটা করণীয় সেটা করে কি করবো। ইউটিলিটেরিয়ান মানে কি বলো? দেখো, ইউটিলিটেরিয়ান মানে হলো কোনো কিছুর প্র্যাকটিক্যাল ব্যবহার, ডিজাইন টু বি ইউজফুল অ্যান্ড প্র্যাকটিক্যাল রাদার দ্যান অ্যাট্রাকটিভ। কোনো কিছু দেখতে সুন্দর হওয়ার কথা না এই জায়গায়, কোনো কিছুর ব্যবহারটা যাতে কার্যকরী হয় সেটা নিয়ে কথা বলাটা হচ্ছে ইউটিলিটেরিয়ান বোঝায়। তো এখানে তিনি কি স্টাডি, এই যে স্টাডি নিয়ে যে কথাটা বলেছেন, এই স্টাডির কি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছেন না তিনি? তিনি জি কি স্যার। আবেগ দিয়ে কথা বলছেন যে স্টাডি করা ভালো কিন্তু অতিরিক্ত স্টাডি খারাপ? নাকি স্টাডি সবাই পছন্দ করে না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, কেউ খুব প্রশংসা করে। এগুলো কি তিনি কি করছেন? এগুলোর প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল আলোচনা করেছে। তাহলে সেই প্র্যাকটিক্যাল কথাটা তিনি এখানে বলেছেন, আর সেই কথাটা এখানে প্রশ্ন আকারে দেওয়া হয়েছে মাত্র, এছাড়া কিচ্ছু না। এখন ওই যে প্রশ্নগুলো তুমি পড়েছো, ওই প্রশ্ন ওই টেক্সটের সাথে রিলেটেড সেই কথাগুলোই বলা হয়েছে। তো দেখি কি বলা হয় এখানে। দেখো, একটা ছোট একটা শব্দ, সেই ওয়ার্ডটার মিনিংটা গুগলে সার্চ দিলেই পাওয়া যায়, ডিকশনারিতে খুঁজলেই পাওয়া যায়, সেটা জানার প্রয়োজন মনে করলো না। অথচ তুমি হয়তো বা প্রশ্ন তাহলে পড়ে বুঝবা কেমন করে যে আসলে এখানে কী বলা হয়েছে। দেখো, ফ্রান্সিস বেকন ইজ অফেন কল্ড আ ইউটিলিটেরিয়ান রাইটার, কারণ কি? বিকজ হিজ ওয়ার্কস স্পেশালি হিজ এসেস আর হাইলি প্র্যাকটিক্যাল অ্যান্ড ফোকাসড অন দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ। এখানে তো সেটা বলাই হয়েছে, ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান লাইফ। তাহলে হিউম্যান লাইফের ইমপ্রুভমেন্টের জন্য তিনি যে স্টাডির যে প্র্যাকটিক্যাল ব্যবহার সেটা তিনি দেখিয়েছেন এই এসেতে। কিন্তু আরও অন্যান্য এসে রয়েছে, তার অনেক এসে আছে যেগুলো তোমরা থার্ড ইয়ারে গিয়ে পড়বা। অফ লাভ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ গ্রেট প্লেস, অফ প্ল্যান্টেশন, এরকম নামে অসংখ্য তার এসে আছে। প্রত্যেকটা এসেতে তিনি এক একটা টপিকের প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো তিনি দেখিয়েছেন। এখানেও তিনি স্টাডির কি দেখো, হিজ এজ অফ স্টাডিজ ইজ আ প্রাইম এক্সাম্পল অফ দিস ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ। In of his studies, the of studies, Bacon discussed the purpose and benefits of studying. He categorizes study into 3 main functions: delight, ornament, and ability, and how each of these reflect Bacon's utilitarian perspective has been discussed below. এবং এই প্রত্যেকটা তাই না, ডিলাইট, অর্নামেন্ট এবং অ্যাবিলিটি কীভাবে হয় স্টাডি থেকে, সেগুলো তিনি এখানে বলার চেষ্টা করেছেন। প্রথমটা বলছি কি, বেকন অ্যাকনোলেজেস দ্যাট রিডিং ক্যান প্রোভাইড পার্সোনাল প্লেজার অ্যান্ড এনজয়মেন্ট। তাহলে কি প্রথমটা হচ্ছে কি ডিলাইট, যে পড়ার মাধ্যমে আমরা ব্যক্তিগত আনন্দ বা এনজয়মেন্ট পেতে পারি। বাট হি ডাজ নট ডুয়েল অন দিস অ্যাসপেক্ট, কিন্তু তিনি শুধুমাত্র এটা নিয়ে কথা বলেননি, তিনি শুধু এই যে আনন্দ পাওয়া নিয়েই কথা বলেননি, আরও কি নিয়ে কথা বলছেন? দিস অ্যালায়েন্স উইথ হিজ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, কিন্তু এর প্র্যাকটিক্যাল ব্যবহারও তিনি দেখিয়েছেন। অ্যাজ ই ভিউজ প্লেজার অ্যাজ আ সেকেন্ডারি বেনিফিট অফ স্টাডিং। তাহলে স্টাডির সবচেয়ে উপকারী বিষয়টা কি? আনন্দ পাওয়াটাই কি মূল লক্ষ্য মানুষের বই পড়া? বলো কি সব বই কি মানুষ শুধু আনন্দ করার জন্য পড়ে, আনন্দ পাওয়ার জন্য পড়ে? তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি ইস্যু। তার মানে এর আরও ব্যাপার রয়েছে, সেটা হলো কি বিশেষ করে অর্নামেন্টাল বা অ্যাবিলিটি। এটা হচ্ছে দ্য স্টাডি সার্ভ অ্যাজ অ্যান অর্নামেন্ট ইন ডিসকোর্স, অ্যালাউইং ইন্ডিভিজুয়ালস টু স্পিক অ্যান্ড রাইট মোর ইলোকুয়েন্টলি। তাহলে যে যত বেশি পড়ে সে তত বেশি ভালো কথা বলতে পারে, তাই তো? তার দৃষ্টিভঙ্গিগুলো ভালো হয় এবং সে ভালো লিখতেও পারে। দিস প্র্যাকটিক্যাল ইউজ অফ নলেজ ফর ইফেক্টিভ কমিউনিকেশন ইজ অ্যানাদার ফ্যাসেট অফ ব্যাকনস ইউটিলিটারিয়ানিজম। কারণ এটারও একটা কি প্র্যাকটিক্যাল ব্যবহার স্টাডির।
এমফাসাইজিং দ্য ট্যাঞ্জিবল বেনিফিটস অফ এডুকেশন ইন সোশ্যাল অ্যান্ড পার্সোনাল কন্টেক্সট। তাহলে ব্যক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে এডুকেশন বা স্টাডির কী কী বেনিফিট হতে পারে সেগুলো তিনি এখানে দেখিয়েছেন। The most significant utility of studies, according to Bacon, is their ability to enhance judgment and decision making. He famously states, studies serve for delight, for ornament, and for ability. This emphasized on the practical application of knowledge to improve one's ability in various fields, reflected his utility and outcome. মানে যে যেমন বই পড়বে তার তেমন ব্যবহার হবে, তাই না? যে উকালতির বই পড়বে, যে আইন নিয়ে বই পড়বে, সে কি সাহিত্য নিয়ে বুঝবে বলো, নাকি তার আইন বিষয়ে জ্ঞান হবে? না স্যার, হ্যাঁ, যে আইন বিষয়ে জ্ঞান হবে। সে নিশ্চয়ই আইন বিষয়ে জানবে না। যে ডাক্তারি পেশায় পড়বে সে নিশ্চয়ই আইন সম্পর্কে বুঝবে না। তো এক একটা স্টাডির এক একটা ব্যবহার তিনি দেখিয়েছেন। Bacon also provides specific advice on how to approach different types of studies. যেমন for example, he suggests that history makes men wise, poets make men witty, mathematics subtle, natural philosophy makes men deep, moral philosophy by ethics makes men grave. এভাবে তিনি এক একটা স্টাডির এক একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখিয়েছেন। অ্যান্ড লজিক অ্যান্ড রেটোরিক মেক মেন এবল টু কন্টেন্ট মানে কি, তর্ক করা, বিতর্ক করা বা উকালতি করা, এটা হচ্ছে লজিক বা রেটোরিকের ব্যাপার। These categorizations underscores Bacon's focus on the practical benefits of different kinds of knowledge and their application to real life situation. Moreover, Bacon's advices on how to use studies effectively, কিভাবে ইউজ করা যায়, তাই না? He notes that reading should be purposeful and tailored to one's need. যার যেমন টেস্ট সেই অনুসারে তার বই পড়া উচিত। সব বই কি পৃথিবীতে ভালো বলো? পৃথিবীতে যা বই লেখা হয় সবই কি ভালো? না স্যার। হ্যাঁ, তাই বলছে সাম বুকস আর টু বি tested, others to be swallowed, and এটা তো তোমরা বুঝেছো। This guidance further exemplifies his utilitarian mindset. অতএব তিনি একে আইডিয়াল কথাবার্তা বলেননি, তিনি এর সাথে একদম প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো তিনি বলেছেন। As it encourages reader to seek out and use knowledge that is most relevant and beneficial to their specific circumstances. অতএব এভাবে কি করছে, বেকন ইজ কল্ড আ ইউটিলিটারিয়ান রাইটার বিকজ হিজ এসে ইনক্লুডিং দেখো অফ স্টাডিজ এমফাসাইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ নলেজ। He focuses on how studies can improve judgment, communication and various skills, making knowledge a tool for personal and societal betterment. কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কার সমস্যা ছিল? সে কি বুঝতে পেরেছে? জি স্যার। কি বুঝাচ্ছো এখন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে কি বিষয় নিয়ে কথা বলা হলো বলো, আমাকে বলে এটা তুমি। পড়াশোনার প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা সেটা। আর কারো কোনোটা সমস্যা আছে? না স্যার। স্যার, এই প্রশ্নটাতে কি ওই রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এই কোডটা কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, প্রত্যেকটা লাইনই দেওয়া যাবে। এই এর এমন কোনো লাইন নাই যে তুমি দিতে পারবে না, কিন্তু অত কিছু কি তুমি যদি আনতে পারো, তোমার যেটা খুশি তুমি সেটা দিবা, কিন্তু সব তো আনতে পারবো না, তাহলে তো বড় হয়ে যাবে আরো বেশি, নাকি? জি স্যার, বুঝতে পেরেছি। প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। দেখো এই যে প্র্যাগম্যাটিজম যে ব্যাপারটা, এটা ওই ইউটিলিটারিয়ানের মতোই, প্র্যাগম্যাটিস্ট। হ্যাঁ, মানে কি এখানেও কি ওই ইউটিলিটি, তাই তো? এর ব্যবহার জি স্যার, একই কথা। একই জিনিস একই কথা। হ্যাঁ, দেখো হোয়াট অ্যাকর্ডিং টু আর পারপাস অফ স্টাডিজ, এখানেও একই কথা না বলো? হ্যাঁ স্যার। জি স্যার। এই সাহিত্যের ক্ষেত্রে একটা বিষয় হলো আলোচনা ঘুরে ফিরে সব একই জিনিস হয়। এই যে দেখো এটা কোশ্চেন একটু ব্যতিক্রম এসেছিল যে হোয়াট আর দ্য নেগেটিভ ইমপ্যাক্ট, তাহলে নেগেটিভ ইমপ্যাক্ট যেখানে, সেখানে কি পুরো এসে থেকে আলোচনা আসবে নাকি শুধু না, শুধু নেগেটিভ সাইডটা। শুধু নেগেটিভ ইনকাম। হ্যাঁ, ওখানে নেগেটিভ বিষয়টা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এখানে সেইটাই দেখানো হয়েছে। এই জন্য ব্যতিক্রম কোশ্চেন যদি আসে, যে ওখান থেকে ছোট্ট একটা বিষয় নিয়ে হয়তো কথা বলতে বলবে, যে কথাটা বলতে গিয়ে তোমার নিজস্ব আলোচনা তখন আসতে হবে, ঠিক আছে? তখন শুধু ওই বই থেকে সামারি তুলে দিলে কিন্তু উত্তর হবে না, বুঝতে পেরেছো? বই থেকে শুধু সামারি তুললে কিন্তু হবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, পুরো এসেটা ভালো করে পড়তে হবে, যাতে তুমি ওটার উপর আলোকপাত করে নিজের মতো করে আলোচনা করতে পারো। আচ্ছা, তো দেখো তবে বেসিক আলোচনা একই। দেখো ব্রিফলি ডিসকাস ব্যাকনস অ্যাফরিস্টিক স্টাইল, এটা হচ্ছে কি, এটা আবার ওই প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে কথা, এটা হচ্ছে কি তার নীতি কথাগুলো না, স্টাইল নিয়ে কথা। এখানে নীতি কথা না, এখানে স্টাইল মানে কি, কিভাবে তিনি লিখছেন, এর হচ্ছে স্ট্রাকচার নিয়ে কথা বলা।
এখানে আসবে কি স্ট্রাকচারের ব্যাপারটা, এখানে আর ওই প্র্যাকটিক্যাল ইউজ কি আছে না আছে সেটা নিয়ে কথা আসবে না, তিনি যে সেন্টেন্সগুলো ছোট করে লিখছেন তাই না, এইগুলো কথা আসবে, শর্ট তাই না, তারপরে এখানে Wise saying. হ্যাঁ ওয়াইজ সেইং তাই তো, Concise. স্টাইল, এই কথাগুলো তখন আমাকে আনতে হবে। উদাহরণ আমরা একই নিয়ে আসবো, উদাহরণ একই আসবে কিন্তু আলোচনাটা একটু ভিন্ন আঙ্গিকা হবে। ভিন্ন। হুম, কারণ আলোচনা এই দুটাই, একটা হচ্ছে হয় স্ট্রাকচারাল প্রশ্ন আর না হয় এর থিমেটিক প্রশ্ন। এখন থিমেটিক স্ট্রাকচারাল প্রশ্ন একটাই, যে অ্যাফোরিস্টিক স্টাইল, আর থিমেটিক প্রশ্ন তখন ওই যে লাইন ভিত্তিক, কোন একটা লাইন দিয়ে বলতে পারে এটাকে ডিসকাস করো, হ্যাঁ, যে ওই যে মেক্স ম্যান ওয়াইজ তাই তো, পারফেক্ট ইত্যাদি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ইত্যাদি ইত্যাদি, রিডিং মেক্স রেডি ম্যান তাই না, এরকম আর কি যে বিষয়গুলো আছে। তারপর হচ্ছে কনফারেন্স কি করে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এক্সাক্ট ম্যান করে, এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে স্টাডির এই ক্ষেত্রে কি কি বোঝানো হয়েছে, তখন তোমাকে প্র্যাকটিক্যালি কথাগুলো বলতে হবে, ঠিক আছে। স্যার তাহলে যখন একটু ব্যতিক্রম প্রশ্ন আসবে আমরা কোটেশন গুলা কিভাবে একটু দিব? কোটেশন কোটেশনগুলো তো তুমি তো বুঝতে পারবে যে কোন কোটেশন আনার দরকার আর কোনটা আনার দরকার না, তুমি কি তখন প্রশ্ন অনুসারে বুঝবে না যে কোন কথাটা আনার দরকার আর কোনটা আনার দরকার না, যে কোনো হ্যাঁ, কোটেশন জি, দিতে স্যার। হবে। এখন প্রশ্ন কিভাবে না স্যার, হ্যাঁ আমি এখন প্রশ্ন অনুযায়ী। হ্যাঁ প্রশ্ন অনুসারে তোমাকে বুঝতে হবে যে এই কোটেশনটা নিয়ে আসলে এখানে এটা দেওয়া যেতে পারে, এই তাই কোটেশন আমাকে স্যার নিচে কোটেশন আগে দিয়ে পরে নিচে ব্যাখ্যা দিতে হবে না? হ্যাঁ, একটু ব্যাখ্যা দিতে, শুধু কোটেশন দিলে তো হবে না, তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে যে তুমি এই কোটেশনটা এখানে কেন দিলা, তাই না, এটা কেন দিলা, তার একটা ব্যাখ্যা তো নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা কোটেশনের কি এখানে ব্যাখ্যা আছে না, বলো। হ্যাঁ স্যার, এখানে প্রত্যেকটা কোটেশনে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা তো জি, দিতেই স্যার। হবে, ব্যাখ্যা ছাড়া কোটেশন কোনো কাজে দিবে না, হ্যাঁ, এই জন্য ব্যাখ্যা যুক্ত করতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, আর শর্ট আর ব্রিফ কোশ্চেন ঘুরে ফিরে শর্ট আর ব্রড কোশ্চেন ঘুরে ফিরে সব একই রকম। আচ্ছা বলো, আর শর্টে যদি সমস্যা না থাকে আমরা, এটাও শর্ট লেখা আছে, এটা তো ব্রড হওয়ার কথা। আচ্ছা স্যার কখনো টাইম কম থাকার কারণে যদি কোটেশন পরে দিয়ে আগে ব্যাখ্যাটা দিয়ে পরে লাস্টে শুধু কোটেশনটা দিয়ে শেষ করে দিই, কোনো কিছু কি হবে? তোমার কোটেশনের সাথে মিউট রাখো, হ্যাঁ তোমার কোটেশনের সাথে লিংক করে কথা থাকলেই হবে, সেটা আগে হোক আর পরে হোক, বুঝা গেল? জি স্যার। হ্যাঁ কোটেশনের সাথে লিংক থাকলেই হবে যে কোনো ভাবে, শুধু কোটেশন দিয়ে ছেড়ে দিলে হবে না, তুমি কোটেশন আগে দিলা না পরে দিলা সেটা মুখ্য কথা না, মুখ্য কথা হচ্ছে তোমার কোশ্চেনের সাথে মিলিয়ে তুমি কথাগুলো বলতে পারছো কিনা, বুঝতে পারছো? জি স্যার একটা ব্যাখ্যা দিয়ে দুইটা কোটেশন দেওয়া যাবে না? সেটা তুমি তো অবশ্যই দিতে পারবা, তুমি যত পারো কোটেশন দিবা, তোমার টাইমের মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে, মূল কথা হলো টাইমের ভিতর লিখতে হবে, এটা হলো বড় কথা, তুমি টাইমের ভিতর তাহলে একটা ব্যাখ্যা দিয়ে দুইটা কোটেশন কিভাবে লিখবো? স্যার ইলিজিতে আছে যে হিডেন হচ্ছে ওদের যে অন্তর্নিহিত যে শক্তি ইয়েগুলো ছিল, ওইখানে হচ্ছে হ্যামডেনের যে কোটেশনটা আছে ওইটা দেওয়া যায়, আর হচ্ছে যে জেমের কথা যেটা বলছে মুক্তের কথা, দুইটাই তো দেওয়া যায়। দেওয়া যাবে না কেন, তুমি যখন বলবা শর্ট অ্যান্ড ইয়া তখন তো তুমি তো 5টা ইয়া কোটেশনের জায়গা থেকে দিতে পারবা কিনা, হ্যাঁ জি স্যার। যে ব্যাকরণের সেন্টেন্সগুলো শর্ট এবং ফুল অফ মিনিং, এটা বলে তুমি যদি এখন 5টা উদাহরণ দিয়ে দেওয়া যাবে না এই জায়গায়? যাবে স্যার। যাবে, সেটা হ্যাঁ, তোমার উপর স্যার। ডিপেন্ড করবে। আচ্ছা তো দেখো এখানে ওই যে স্টাইল নিয়ে একটা প্রশ্ন আছে, আর এদিকে কনসপিকুয়াস ফিচার ডু ইউ ফাইন্ড, এখানে ফিচারটা তো অলরেডি চলে এসেছে, এখানে তোমাদের এখন বাকিটা ফাদার অফ ইংলিশ প্রোজ এই জাতীয় কোশ্চেনটা একটু ভালো করে দেখবা, এটা একটু ভালো করে দেখবা, আর হচ্ছে প্র্যাকটিক্যাল উইজডম, এই যে ইউটিলিটেরিয়ান, হ্যাঁ প্র্যাকটিক্যাল উইজডম মানে কি ইউটিলিটেরিয়ান বা প্র্যাগম্যাটিক, এই কথাগুলো মনে রেখো, তা নাহলে দেখা যাচ্ছে তোমরা হয়তো কোশ্চেন কমন আসছে, শুধু কোশ্চেনের ওয়ার্ডটা জন্য বুঝতে পারো যে কোনটা হওয়া উচিত ছিল, ঠিক আছে? জি স্যার। জি স্যার। দেখো প্রশ্নগুলো কি পড়তে পেরেছো আসলে, বলো এখন। স্যার ব্রডটা এখনো পড়তে পারিনি। না স্যার, সব কোশ্চেন পড়তে পারি নাই এখনো। আচ্ছা এখন কথা হলো, যেহেতু কালকে একটা টেস্ট নেওয়ার কথা আছে তাই না, কালকে একটা টেস্ট হ্যাঁ, নেওয়ার কথা স্যার। আছে, তাহলে তোমরা যদি জি, স্যার। পড়ে না থাকো তাহলে তো ক্লাসটা অযথা চালিয়ে সময় নষ্ট করার দরকার নেই, না পড়লে তো আমি কোনো সমাধান দিতে পারবো না তাই না, আর আমার তো কাজ না যে আমি প্রত্যেকটা প্রশ্ন ভালো একদম রিডিং দিয়ে পড়াই বুঝাই দিব, এটা তো সম্ভব না, সম্ভব কি বলো? না, স্যার। তোমাদের ভিতর থেকেই প্রশ্নের উত্তরগুলো বুঝতে হবে, কোনো সমস্যা থাকলে সেগুলোকে জানাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তা যদি সমস্যা থাকে যে আমরা পড়ি নাই স্যার, তাহলে তোমরা আজকে থাক, কালকে পরীক্ষাটা দিয়ে
তারপরে মঙ্গলবার আবার ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ যেহেতু গল্প টাইপের এগুলো খুব একটা জটিল হবে না, যেহেতু এখানে আছে অফ স্টাডিজ, দ্য লাঞ্চন অফ স্টাডিজটা মোটামুটি তাহলে টেক্সটগুলো পড়েছো। এখন যেহেতু কালকে আমরা একটা টেস্টটা নিব, সেই হিসাবে আমি আর তাহলে আর কোনো চাপাচাপি করি না আজকে। তোমরা বরং এটার জন্য একটু রিভিশন করো, আর মঙ্গলবারে তাহলে তোমরা দ্য লাঞ্চনটা পড়বা, ঠিক আছে তো? অফ স্টাডিজ এবং হ্যাঁ লাঞ্চন। স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার সোমবারে মঙ্গলবার তাহলে ক্লাস নিব আবার, আর তারপরে বৃহস্পতিবারে আমরা দ্য গিফট অফ দ্য মেজর নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আর তারপরে কারো সমস্যা থাকলে বলতে পারো। এমনি কারো সমস্যা আছে, পড়েছো বা সমস্যা আছে এরকম? আচ্ছা, আরেকটা বিষয় বলি তোমাদেরকে, যে বিষয়টা পরীক্ষা নিয়ে। পরীক্ষার মধ্যে তোমরা অনেক সময় দিচ্ছ, একটা বিষয় বলি, তোমাদেরকে খাতা বাঁচানোর খুব ইচ্ছা যে আমাকে খাতা বাঁচাতে হবে, নয়তো অভাবে পড়ে যাবো, এরকম কিছু আছে? ধারণা আছে এরকম কিছু? না স্যার। কিছু কিছু তোমাদের আর কারো লেখা এত আঁটোসাঁটো যে ব্রিফ কোশ্চেন গিয়ে লিখতে গিয়েও মনে হচ্ছে যেন শর্ট কোশ্চেনের বিশাল একটা আনসার, মানে ব্রিফ কোশ্চেনগুলো আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে না, এত গায়ে গায়ে লিখছো। একটু ফাঁকা দিয়ে লেখো। তুমি যদি এখন খাতা বাঁচানোর জন্য টাইট করে লেখো, তাহলে তোমার হাতের লেখা কি পরে ঠিক হবে, নাকি ওইরকমই হবে? হ্যাঁ, ওইরকমই হবে। ওইরকমই তো হবে। তুমি মনে করছো না পরীক্ষার হলে গিয়ে আলাদা করে লিখবো ভালো করে, এখন যেভাবে টেনে টুনে আঁটো করে লিখি, হবে না। যা প্র্যাকটিস হয়ে যায়, যা অভ্যাস হয়ে যায়, তার বিপরীতে হঠাৎ করে চেঞ্জ করা যায় না। একটু দয়া করে একটু ফাঁকা দিয়ে লিখবা। অনেকে একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের আনসারের ভিতরে যে 2-3 লাইন একটু ফাঁকা দিতে হয়, এই এইচএসসি পর্যন্ত পড়ে এসেও সেটাও মনে হচ্ছে তোমরা মনে আজ পর্যন্ত মানে শিখতে পারোনি। এটাও যেন শিখুনি। আমার অবাক হয়ে যায় যে তোমরা এতদিন পড়াশোনা করে কি শিখলা, যে একটা কোশ্চেন আনসার লিখতে গিয়ে একটা শেষ করার পর একটা আন্ডারলাইন করে তারপর আরেকটা লিখবো যাতে বোঝা যায় যে এটা আমরা আরেকটা কোশ্চেনের আনসার, সেটা ভাবে তোমরা করোনি অনেকে। হ্যাঁ, মানে এত মানে আন্তরিক না তোমাদের, এটা হচ্ছে কি নিজের ব্যাপারে আন্তরিক না, এটা হচ্ছে কি নিজের ব্যাপারেই তোমরা আন্তরিক না। তাহলে কেমন করে হলো বলো তো? এটা কি আমার পড়াশোনা বলো তো? এই যা কিছু চিৎকার করতেছে, যা কিছু বলছে, এটা আমার জন্য বলো? আমার সেটা তো মাসের শুরুতে তোমরা ভর্তি হওয়ার সময় তো দিয়েছো, আমি তো পেয়ে গেছি, তা আমি এত চিৎকার চেঁচামেচি করবো কেন? তোমাদের দেখে মনে হচ্ছে যে আমার কাছে ক্ষমা চাচ্ছ, স্যার আমি পরীক্ষা দিতে পারি, আমাকে মাফ করে দেন। তা আমার কাছে মাফ চাওয়ার আছে কি বলো তো? তুমি তো আমার কাছে মাফ চাবা যদি ফি না দাও, তাহলে তুমি মাফ চাও, স্যার আমি ফিটা দিতে পারিনি আপনার এটা। কিন্তু তোমার পড়াশোনা তুমি ফাঁকি দিয়ে আমার কাছে মাফ চাচ্ছ, আমি বললাম আচ্ছা মাফ করে দিলাম, তাহলে কি তোমার কোনো লাভ আছে? আমি মাফ করে দিলাম, যাও, তাতে কি আমার লাভ না তোমার লাভ এতে? বলো। তুমি পরীক্ষা দিলা না, হ্যাঁ, আমার কাছ থেকে মাপ চাইলে লাভ তো আমার, যে আমার ওই খাতাটা দেখে সময় নষ্ট করতে হচ্ছে না। তোমার তো লাভ নেই জায়গায়, তা আমার কাছ থেকে ক্ষমা চেয়ে লাভ কি? বরং আমারই তো সুবিধা। তোমরা যদি 100 জনের ভিতরে 5 জন পরীক্ষা দাও, এতে কার সুবিধা বেশি বলো? আমার সুবিধা বেশি। কিন্তু তোমরা নিজেরা ক্ষতিটা নিজেরাই বুঝতেছো না। পড়াশোনা না করা মানে নিজের ক্ষতি করা। আর এতে তো মোটামুটি তুমি বিশ্ববিদ্যালয়ে টিচারের নামে যত গালাগালি করো, কোনো লাভ নাই ভাই। 4 বছর পর 5 বছর পর ঠিকই তোমার কোর্স শেষ হবে, এবার তুমি তোমার ঘানি তুমি টানতে থাকো, তোমার ঘানি কেউ টানবে না। আমার বেতন আমি পাচ্ছি, আমার টাকা আমি পাচ্ছি, আমার সময় আমার মতো চলে যাবে। এখানে 59 বছর পর্যন্ত আমি চাকরি করেই যাব, আমার কোনো সমস্যা না। তুমি আসবা আর যাবা, বাকিটা তুমি তোমার জীবনকে কীভাবে ডেকোরেট করবা, কীভাবে তুমি উন্নয়ন করবা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তুমি যখন আমার দোকানে এসেছো তখন আমার সার্ভিস তোমাকে দিব, আমার দোকানে আসবে না তুমি সার্ভিস পাবা না। ব্যাপারটা তো এরকম। তোমার সাথে কি আমার কোনো ব্যক্তিগত আছে, কানেকশন আছে বলো, জমি জায়গা বা অন্যান্য কিছু নিয়ে? তাহলে তো সমস্যা কিসের? তাহলে তুমি তোমার পড়াশোনার জন্য আমার কাছে এসেছো, তোমার সমস্যা তুমি আমার কাছ থেকে মিটে নিবা। সেটার জন্য মনে হচ্ছে যেন আমারই যেন সমস্যা, তোমাদের গ্রুপ থেকে রিমুভ করতে হচ্ছে। বললাম না যে একটা মেসেজ দিলে তার উত্তরও পর্যন্ত তোমরা দিচ্ছ না। হ্যাঁ, মেসেজটা দিলে যে দেখার পর দেখো তোমাদের মেসেজে আমি অন্তত একটা লাইক পর্যন্ত দিই, তাই না? তোমার এমন কি মনে হয় না যে তোমার কোনো মেসেজ যদি তুমি একটা মেসেজ দিয়েছো, সেটা যদি আমি না দেখি তোমার কেমন লাগবে বলো তো? কেমন লাগবে? খারাপ লাগবে। যে স্যার আমার মেসেজটা দেখেও কিছু বললো না। তাহলে তোমার যদি খারাপ লাগে তাহলে আমার কেমন লাগবে বলো? অবশ্যই খারাপ লাগবে। তাহলে সেটাও কেউ তোমরা তাহলে কি শিখলা এতদিন পড়াশোনা করে? তাহলে কি শিখলা তুমি? তোমার দ্বারা কিভাবে আচরণ ঠিক হবে? পড়াশোনার উদ্দেশ্য কি শুধু চাকরি পাওয়ানো? তুমি তো চাকরি তো ঠিক মতো করতে পারো না, কারণ তোমার তো আচরণের সমস্যা। তুমি মনে করছো জীবনটা মানে একা একা চলবে। তুমি যখন পড়াশোনা করছো তখন তোমাকে একটা কমিউনিটিতে থাকতে হবে, তখন তোমার অন্যের সাথে চলতে হবে। তাহলে তুমি যদি এখন ম্যানারই ঠিক না করো, তুমি তো পদে পদে সমস্যা করবা, তুমি তো ভাইভাতে গিয়ে আগে আউট হয়ে যাবা।
তোমার চোখে মুখের দিকে দিকে তাকাই বুঝে ফেলবে, এর দ্বারা হবে না, এর দ্বারা হবে না, এর আচরণ সমস্যা আছে। ঠিক আছে, এগুলো তো আগে থেকে ঠিক করতে হয়। যারা ভালো জায়গায় চাকরি পায় তারা নিশ্চয়ই ভালোই, খারাপ বলে কেউ আসেনি এই জায়গায়, আসছে বলো? প্রত্যেকেই না একটা স্যার। নির্দিষ্ট ম্যানার, একটা নির্দিষ্ট পড়াশোনা করে আসছে। এমন না যে হঠাৎ করে এসে আকাশ থেকে পড়েছে এই জায়গায়, এমন না যে চাকরিটা আমি হঠাৎ করে পেয়ে গেছি। তাহলে সেই পরিশ্রম না করে অথচ তুমি শুধু ঘুমায়ে টুমায়ে মজা করবা, আর তুমি পরে গালাবা, সরকারকে গালাবা, হ্যাঁ, বাপ মাকে গালাবা, বউকে গালাবা, সোলকে গালাবা, হ্যাঁ, টিচারকে গালাবা, বিশ্ববিদ্যালয়কে গালাবা, এগুলো দিয়ে কোনো লাভ নাই। ও তোমার গালি কেউ শুনতেও যাবে না। মনে করো 15 বছর ধরে আমি চাকরি করতেছি এখানে, তাই না, 10 বছর হলো, আরও করছি। তাহলে এখন মনে করো যে এই বিষয়গুলো যে আমি 10 বছর ধরে চাকরি করতেছি, আমার স্টুডেন্ট কত ব্যাচ গেছে বলো তো এখানে? তাহলে কত ব্যাচ বার হয়ে গেছে অলরেডি? 10টা ব্যাচ বার হয়ে গেছে না? আমি 10 বছর চাকরি করছি মানে 10টা ফোর্থ ইয়ার কিন্তু বার হয়ে গেছে। এখন তাদের সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আছে? না স্যার। না স্যার। এখন তারা রাস্তায় ঘুরতেছে নাকি চাকরি করতেছে সেটা আমরা দেখতেও যাব না, ও ভাবতেও যাব না। এখন তুমি তোমার যা বোঝার, তুমি এতদিন আমাদের সাথে থেকে বুঝে নিয়েছো, এখন পারলে পারো, না পারলে তুমি যাওগা, কিচ্ছু করার নাই এটা। তো এখানে নিজের টাকা ব্যয় করে যদি নিজের পড়াশোনাটা ঠিক মতো না করো, ম্যানারটুকু যদি না শেখো, তাহলে আলটিমেটলি তো তুমি বিপদে পড়বাই, এ তো আমি নিশ্চিত দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ওই জন্য পড়াশোনা যখন করতেছো আর আস্তে আস্তে দিন যাবে যত, তত বিষয়গুলো কঠিন হবে। তাই তোমাদের কাজ হচ্ছে ঠিকমতো একটু পড়াশোনা করা। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমরা বরং পড়তে থাকো। ওকে, বাই।